অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরের ঘটনার পুনরাবৃত্তি চান না প্রধানমন্ত্রী। করের বোঝা না চাপিয়ে কর দাতা বাড়ানোর পরামর্শ। 6 মাসে ব্যর্থ সরকার, হাঁটছে ফ্যাসিস্টের পথে বলছে জামায়াত। গ্যাস বিদ্যুতে ভরাডুবি ফ্যামিলি কার্ডে সিন্ডিকেটের অভিযোগ। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ঢাকার। রোহিঙ্গাদের বাঙালি বলার প্রতিবাদ, চাওয়া হয়েছে প্রত্যাবাসন নিয়ে দেয়া বিবৃতির ব্যাখ্যা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা বসার 3 ঘন্টায় 379 মামলা। চাঁদাবাজি বন্ধের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। নারীদের জন্য গোলাপি বাস চালু। পদ্মা ব্যারেজ দৃশ্যমান হবে জানুয়ারি নাগাদ, জানালেন পানি সম্পদ মন্ত্রী। গঙ্গা চুক্তি নবায়নে তথ্য অধিকার দাবির পরামর্শ আসিফ নজরুলের। কারাগারে বসে আওয়ামী লীগ নেতাদের ফোনে কথা বলা কমেছে, জানালেন আইজি প্রিজন্স। এখনো অধরা জেল পালানো 690 আসামি। নোয়াখালীতে ছাত্রদলের সংঘাত, দুর্বৃত্তের বুলেটে আহত 5। ফরিদপুরে কমিশনারের ভাগ্নে পরিচয় এলো পাতারি গুলি ছোড়া তরুণ অধরা। আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে, আপনাদের সঙ্গে আছি আমি ফারদিন খান। দেখছিলেন স্টার নিউজ প্রাইম শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরের আন্দোলনের পুনরাবৃত্তি চান না প্রধানমন্ত্রী। শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। সকালের রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে সরকার প্রধান আরও বলেছেন, করের বোঝা না চাপিয়ে বাড়াতে হবে করদাতার সংখ্যা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে বিপর্যস্ত অর্থনীতির হাল হকিকত ভালো করে জানেন রাজস্ব বোর্ডের কর্তারা। সে সময় নীতিমালার তোয়াক্কা না করে নানা ব্যক্তিকে সুবিধা দেওয়ার অনেক ঘটনার সাক্ষীও তারা। জনগণের ট্যাক্সের টাকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এনবিআরকে আস্থা নয় বরং ভয় পায় মানুষ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কও আরও শক্তিশালী করা প্রয়োজন। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কর আদায় ব্যবস্থাপনা সহজ ও দুর্নীতি হয়রানিমুক্ত করতে হবে যাতে করদাতা উদ্বুদ্ধ হন। এছাড়া করের বোঝা না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর পরামর্শ সরকার প্রধানের। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের আন্দোলনকে দুঃখজনক বলেন তারেক রহমান। জানান, যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে এগিয়ে যাওয়ার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে, যা কিনা। জুমান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় 2টি অয়েল ট্যাঙ্কার সহ 4,630 কোটি টাকা ব্যয়ের 3টি প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল বুধবারের একনেক সভায় এসব প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মোট 10,046 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন এবং 9টি প্রকল্প প্রধানমন্ত্রীর অবগতির জন্য উপস্থাপন করার কথা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে সরকার। পুরনো প্রকল্পগুলো নির্দিষ্ট মেয়াদে শেষ না হওয়ায় এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে।
পরিস্থিতি উত্তরণে 2টি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ছে। তেল আমদানির সুবিধার জন্য প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে 2টি অয়েল ট্যাঙ্কার কেনার প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হবে জুলাই 2026 থেকে ডিসেম্বর 2028 পর্যন্ত। বুধবার একনেক সভায় যা উপস্থাপন করা হবে। এদিকে জামালপুরের 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 1612 কোটি টাকা। 2027 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা। অন্যদিকে ঢাকায় ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের ব্যয় প্রথম সংশোধনীতে বেড়ে হচ্ছে 2899 কোটি টাকা। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়িয়ে 2028 সালের মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় 42 কোটি টাকা। আর ঢাকার গুলশানে মাটির নিচে উপকেন্দ্র নির্মাণ প্রকল্পটি অসমাপ্ত রেখেই সমাপ্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে। বিদ্যুৎ খাতের পাশাপাশি একনেকে উঠছে স্বাস্থ্য, সড়ক, পানি সম্পদ ও স্থানীয় সরকার খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাঝে আছে তুরাগ নদী সুরক্ষা প্রকল্পে 567 কোটি টাকার ব্যয় প্রস্তাব। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন বিএনপির মির্জা ফখরুল ও 11 দলীয় ঐক্যের অলি আহমদ। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় কেউ সরে না দাঁড়ানোয় 2 প্রার্থী রয়েছেন ভোটে। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচন তফসিল স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে বাধা নেই। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে 35 বছর পর। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রত্যাহারের শেষ দিনে কেউ সরে না দাঁড়ানোয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদী প্রার্থী। নির্বাচনের দিন সংসদ কক্ষে সংসদ সদস্যকে স্বাগত জানিয়ে ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরবেন নির্বাচনী কর্তা। তারপর শুরু হবে ভোট গ্রহণ। 230 সিটের 2 সদস্য। বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট। এরপর শুরু হবে গণনা। সংসদে ফল জানিয়ে তারপর ইসিতে ফিরে দেয়া হবে প্রজ্ঞাপন। আগামী নির্বাচন 20 তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। কাজে আগামী পরশুদিন 20 তারিখ, দ্যাট ইজ অগাস্টের 20 তারিখে বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ এর ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন যে বিষয়টি যেহেতু পার্লামেন্ট ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে এবং সেই কমিটি আগামী দিনের পার্লামেন্টের প্রক্রিয়ার মধ্যে সংবিধানকে যুগোপযোগী করবে, সংবিধান সংশোধন করবে, বিয়োজন করবে, যেটা পার্লামেন্টের কাজ এবং সংসদের কাজ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। সংসদ নেতা সদস্য মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত 4 স্থায়ী কমিটির সদস্য। এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে একসাথে কাজ করার কথা জানিয়েছেন তারা। পরে রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রাবস্থা থেকেই তারা বিএনপির দর্শন ধারণ করে কাজ করছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এর আগে ফরহাদ হালিম ডোনার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3 বছরে যা কাজ করেছেন তার ছেলে তারেক রহমান তার চেয়েও দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। আমানুল্লাহ আমান বলেছেন, তারেক রহমান ও জনগণের চেষ্টায় ভোটাধিকার ফিরে এসছে, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সেই জন্যই বলেছি, কিছুটা আশঙ্কা এবং কিছুটা আনন্দ দুটোই আমাদের মধ্যে আছে। আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো কি? জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে গত 6 মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। বিকেলে আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রশাসনে দলীয়করণের মাধ্যমে সরকার পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলেও দাবি তার। বিএনপি সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাতের এই সংবাদ সম্মেলন। অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, গত 6 মাসে ব্যর্থ সরকার। জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন না করা বিএনপির বড় ব্যর্থতা বলেও দাবি তার। সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম দ্বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের দলীয়করণের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। এটা যেন মনে হচ্ছে যে বিএনপির দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। দেশ জুড়ে চলমান গ্যাস সংকট ও লোডশেডিংয়ের কথা উঠে আসে এই সংবাদ সম্মেলনে। জামায়াত নেতাদের দাবি, সংকট মোকাবেলায় বিরোধী দল নানা প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি সরকার। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে সেটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ক্যাম্পাসে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের লড়াইয়েও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও দাবি করা হয় এই সংবাদ সম্মেলনে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। গুম ও মানবাধিকার কমিশন নিয়ে সরকার যে খসড়া আইন প্রস্তুত করেছে তা পাশ হলে আইনের শাসনের ক্ষেত্রে দেশ আবারও পিছিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার বিকেলে এক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেছেন আক্তার হোসেন। তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে গুম ও মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ আইন বাতিল করেছে, অথচ বর্তমান সরকারের অনেক এমপি মন্ত্রী গুমের শিকার হয়েছিলেন। এসব বিষয়ে সরকারকে আরও সতর্ক হতে হবে বলেও মত দেন বক্তারা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কি হবেন, চেয়ারপারসন কি হবেন, সেটা নিয়োগের ব্যাপারটা কীরকম হবে, অধ্যাদেশে ছিল একরকম, এখন যে খসড়া আইনটা করা হয়েছে সেখানে করা হয়েছে অন্যরকম। অর্থাৎ সরকারি দল যেভাবে যাবে সেভাবেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সে ধরনের একটা ব্যবস্থা এখানে করা হলো। আবার গুম আইনের ক্ষেত্রে বলা হলো কি, এটারও তদন্ত যে বাহিনীগুলো গুম করতে পারে সে আইনের মধ্যে বলা হয়েছে সেই বাহিনীগুলোই এই তদন্তের কাজটা তারা সম্পূর্ণ করবেন। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তার সঙ্গে একমত নয় বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমারের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছু কৌশলগত পরিবর্তন এনেছে সরকার। রোহিঙ্গা সংকট নিয়ে ফের মুখোমুখি অবস্থানে বাংলাদেশ মিয়ানমার। গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে যে বক্তব্য এসেছে তার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারের সর্বশেষ বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। তো ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তি করেই 12টা বাজিয়েছিল। বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কিছু কৌশলগত পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। শেখ হাসিনার সরকার দ্বিপক্ষীয় চুক্তি করেই এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল। এ সময় আল কায়দা ইস্যুতে জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান শামা ওবায়েদ। ফ্যাক্টস এন্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলবো। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা নজরদারির 3 ঘণ্টাতেই 379টি মামলা করেছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এআই ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে চলে যাচ্ছে মামলার বার্তা। ঢাকার যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 250 কিলোমিটার মহাসড়ক 490টি পয়েন্টে বসানো হয়েছে 1427টি এআই ক্যামেরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হলো অটো ফাইন সিস্টেম। এআই প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। সংশ্লিষ্টদের মোবাইলে পৌঁছে যাবে জরিমানার নোটিশ। মঙ্গলবার মেঘনাঘাটের মনিটরিং অফিসে এর উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এতে চাঁদাবাজি বন্ধ হবে। দেশের সবচেয়ে ব্যস্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। পাশে রয়েছে 33টি হাটবাজার, 662টি ফিডার রোড সহ শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক স্থাপনা। তবে পর্যাপ্ত সার্ভিস লেন না থাকায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা সবসময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হাইওয়ে পুলিশের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এবার প্রযুক্তি নির্ভর সমাধান নিয়ে এসেছে হাইওয়ে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এআই প্রযুক্তিভিত্তিক অটোফাইন সিস্টেম। এ সময় কিভাবে এ পদ্ধতি কাজ করবে তা পর্যবেক্ষণের পর মন্ত্রী বলেন, এতে কমবে চাঁদাবাজি। পর্যায়ক্রমে এর অধীনে আসবে সব মহাসড়ক। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। এদিকে পুলিশ বলছে, অটোফাইন সিস্টেম চালুর ফলে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা, পাশাপাশি মহাসড়কে অপরাধ প্রবণতাও কমবে। অটোফাইন মামলায় আমূল পরিবর্তন আসবে এবং জনগণ এতে উপকৃত হবে। কোনো হ্যাসেল থাকবে না, সবাই নিয়ম মেনে চলবে এবং এই ক্যামেরার মাধ্যমে এআই ক্যামেরায় মামলা হইলে কোনো ঝামেলাও থাকবে না। হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পরিবহন শ্রমিকরাও। মোটর ডিপার্টমেন্ট আমাদের জন্য ভালো, যেহেতু সবাই নিয়ন্ত্রণভাবে গাড়ি চালানা, কেউ চায় দূরত্বভাবে যাওয়ার জন্য, কেউ চায় নিয়ন্ত্রণভাবে যাওয়ার জন্য। খুব ভালো হয়েছে, এটা আমরাও চাই শৃঙ্খলাবদ্ধ সবাই চলুক। অনেকে তো মানে দেখেন না, অনেক কিছু মানে না, এখন তো অটো ক্যামেরা মামলা খেয়ে গেলে তো এটা সব কিছু সবাই সুন্দর মতন চালাইবো, এইটাই তো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া অটোফাইন সিস্টেমের কারণে যেভাবে ড্রাইভারদের মধ্যে আসবে আইন মানার প্রবণতা, ঠিক তেমনইভাবে কমবে সড়কের দুর্ঘটনাও। আর তাই তো সংশ্লিষ্টরা বলছেন, এই এআই প্রযুক্তির কারণে নিরাপদ ও সুশৃঙ্খল হবে সড়কের পরিবহন ব্যবস্থাও। নাজমুল হাসান, স্টার নিউজ, সোনারগাঁও। ঢাকার সড়কে নারীদের জন্য চালু হলো গোলাপি বাস। তবে এবারের উদ্যোগ যেন আগের মতো মুখ থুবড়ে না পড়ে, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। আর এই কাজে বিআরটিসিকে তৎপর হতে দিয়েছেন কড়া নির্দেশনা। এছাড়া রাজধানীতে শিগগিরই 100 ইলেকট্রিক বাস নামছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বাস এখন গোলাপি, চালক, হেলপার, যাত্রী সবাই নারী। রাজধানীর 10 রুটে 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 3টি রুটে 4টি সহ সড়কে নামলো মোট 14টি বাস। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন সড়কমন্ত্রী। এ সময় বিআরটিসিকে ঢেলে সাজানোর কথাও বলেন তিনি। জানান, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে সারা দেশে নারীদের আলাদা বাস সার্ভিস চালু করবে সরকার। যে 200 ইবি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরও বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও। অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। এই উদ্যোগে খুশি নারীরা, চলাচলে স্বস্তি ফিরবে বলেও আশাবাদী তারা। এটা যখন দূর থেকে আসবে আমরা বুঝতে পারতেছি ও তো আসছে, আমাদের বাস আসছে। তো নারীদের সেফ জোন দেওয়া এবং সেটা হয়তো বা আমরা সময় সাপেক্ষে দেখতে পারবো আসলে কতটা কার্যকর হচ্ছে। কোনো মানে হ্যারাসমেন্টের শিকার আমরা হচ্ছি না পুরুষের মাধ্যমে। সো এই ক্ষেত্রে আমি মনে করবো এই পিঙ্ক কালার বাস মেয়েদের জন্য খুবই সুবিধাজনক। আর চালকরা জানান, রাজধানীর সড়কে বাস চালানো তাদের জন্য চ্যালেঞ্জ হলেও অদম্য সাহস নিয়ে শুরু করছেন তারা। চ্যালেঞ্জ হয়ে যায়
ড্রাইভ করাটা। তারপরে আমরা চেষ্টা করব যাত্রীদেরকে ওনাদের গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য। আমরা চাবো যে আমাদের চ্যালেঞ্জিং যেহেতু বিষয়টা, তো আমাদের তাদের সাথে প্রতিযোগিতা না নেমে আমরা সহযোদ্ধা হয়ে থাকলাম, তাদেরকে একটু আগেই যেতে দিলাম। অন্যদিকে সড়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন রাজধানীর সড়কে শিগগিরই নামছে 100 ইলেকট্রিক বাস। খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা বিআরটিসি বহরে নতুন ইবি বাস দেখতে পাবো। শুধু নারী বাস নয়, বর্তমান সরকার ইতিহাসে প্রথমবারের মতো বিআরটিসি বহরে বাস সংযোজন করার জন্য অর্থ মন্ত্রণালয় প্রায় 800 কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে। রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াতের ভোগান্তি নিত্যদিনের, আর এই ভোগান্তি নিরসনে নতুন মোড়কে পুরনো উদ্যোগ হাতে নিয়েছে সরকার। নারীদের প্রত্যাশা, সরকারের এই উদ্যোগে যাতায়াতে ফিরবে স্বস্তি, পাশাপাশি পরিবহন খাতে তৈরি হবে নতুন কর্মসংস্থান। তবে অতীতের মতো এই উদ্যোগ যেন মুখ থুবড়ে না পড়ে, এমন দাবি তাদের কণ্ঠে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক সেমিনারে তিনি বলেছেন, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই হবে গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন। এ সময় সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, চুক্তি নবায়নে তথ্য অধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন বিষয়ক সেমিনার। বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নবায়নে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়া হবে এবং পানির সুষম বন্টন নিশ্চিত করা হবে। মে মাসে এই চুক্তি কেমন হতে পারে সে বিষয়ে কথা বলতে একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছিল বলেও জানান তিনি। চুক্তি ছাড়া আমরা অন্য কিছু বুঝি না এবং এটা আমাদের রাইট এবং বাংলাদেশের স্বার্থ, এবং এই স্বার্থকে যদি সমন্বিত করে এস্টাবলিশ করতে হয় আন্তর্জাতিক অঙ্গনে, আমাদেরকে যদি আইনের আশ্রয় নিতে হয় সেটাও করতে আমরা রাজি আছি। মন্ত্রী আরও জানান, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের প্রকল্পের কাজ দৃশ্যমান হবে। 1977 সালে জিয়াউর রহমানের সময়ে যে চুক্তি হয়েছিল সেটা বাদে সব চুক্তি অসম। তারা আরো রিয়েলাইজ করবেন, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবেন, বাংলাদেশের সেন্টিমেন্টের সঙ্গে থাকবেন, বাংলাদেশের স্বার্থকে পায়ে উঠে দিবেন। সেমিনারে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, চুক্তি নবায়নে তথ্য অধিকার নিশ্চিত করতে হবে। 3 গুণ বেশি পানি তারা উইথড্র করা শুরু করে এবং আমাদের পানির ওয়াটার অ্যাভেলেবিলিটি এত কমে যায় যে আমরা একটা 10 ডেজ পিরিয়ডে আমরা মাত্র 9,800 কিউসেক পানি পেয়েছিলাম। অর্থাৎ এই কথাটা বলার মূল কারণটা হচ্ছে, চুক্তি খারাপ হলেও চুক্তি যদি না থাকে তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। গঙ্গার পানি বন্টন চুক্তিতে দেশের স্বার্থ প্রাধান্য পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সেমিনারে অংশ নেয়া আলোচকরা। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। কোটি টাকা খরচের অসুখ লিভার ক্যান্সার। এই ধরনের জটিল রোগীদের বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে লিভার ট্রান্সপ্ল্যান্ট, যার চিকিৎসা খরচ সাধারণের নাগালের বাইরে। দক্ষিণ এশিয়ার আশেপাশের দেশগুলোতে লিভার প্রতিস্থাপনের সংখ্যা কয়েক হাজার পেরিয়ে গেলেও বাংলাদেশে হচ্ছে হাতে গোনা কয়েকটি। কিন্তু কেন, আর খরচ কেনই বা সাধারণের সাধ্যের বাইরে? দেখুন হাবিবুর রহমান অভির ধারাবাহিক প্রতিবেদন লিভার ট্র্যাজেডির শেষ পর্ব। ক্যামেরায় ফারুক হোসেন। জুঁই আক্তারের মতো রুমার কপালেও সাগর সমান আশঙ্কা। যেন টের পেয়ে গেছেন তার স্বামী আর বেশি দিন নেই। দীর্ঘদিন ধরে স্বামী মনির হোসেন ভুগছেন লিভার ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগে। বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে লিভার ট্রান্সপ্ল্যান্ট, যার খরচ ছাড়িয়ে যাবে $1.5 কোটি টাকা। দিনমজুরি কাজ করে গ্রামের বাড়িতে একটা মা আছে, আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমার দেখার মতন কেউ থাকবে না। আমার এই বাবুর লেগেই আমার খুবই কষ্ট লাগে। এরকম কিছু তারা বলে নাই, কিন্তু বলছে যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের ওই
ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তো আমরা তো গরিব মানুষ, তো সম্ভব হবে না। কয়দিন পারবো 8,000, 7,000, 8,000 টাকা করে একটা ইনজেকশন দেওয়া আমাদের মতো মানুষের সম্ভব না। লিভার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন, সহজ ভাষায় একই ব্লাড গ্রুপের কোনো আত্মীয় তার নিজের লিভার থেকে কিছু অংশ প্রিয় ব্যক্তিকে ডোনেট করবেন, ঠিক অনেকটা রক্তদানের মতো। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এতে মাত্র 3 মাসের মধ্যে আবার আগের রূপে ফিরে আসে লিভার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে লিভার ফেইলরের পেছনে অন্যতম দায়ী হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বিশ্বে প্রতি 30 সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে। এ ভাইরাস ছাড়াও মদ্যপান ও ফ্যাটি লিভারের কারণেও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা। আমাদের ম্যাক্সিমাম রোগীরা ইন্ডিয়াতে, পাকিস্তান, কেউ কেউ চায়নাতে যায়। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে প্রায় 1 করোড়ের মতো খরচ হয়ে যায় পেশেন্টের। এবং এখানে শেষ না, তার লাইফ লং ওষুধ খেতে হয় ট্রান্সপ্লান্টের পরে। ইনিশিয়ালি প্রথম 1 বছর দেখা যায় যে মান্থলি তার খরচ 40 থেকে 50,000 টাকা লেগে যায়। বাইরের দেশগুলোতে কি হয়, হেলথ সিস্টেমে এখানে ইন্স্যুরেন্স কাভারেজ দেয়, গভর্নমেন্ট থেকে কাভারেজ থাকে। তো এখানে সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়, 2 লাখ হোক 10 লাখ হোক। আমাদের দেশে যেহেতু পেশেন্টের পকেট থেকে যায়, সো ভেরি ডিফিকাল্ট যে আমি সব ধরনের ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সব যে অ্যাপ্লাই করব, সব পেশেন্টের ক্ষেত্রে পসিবলও হয় না। বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পায়োনিয়ার হিসেবে পরিচিত প্রফেসর মোহাম্মদ আলী। 25 বছরের বেশি সময় ধরে তিনি কাজ করছেন বিশ্বের ব্যয়বহুল এই অপারেশনের সার্জন হিসেবে। তবে সব মিলিয়ে প্রতিস্থাপন করতে পেরেছেন মাত্র 3টি লিভার। ফ্যাটি লিভার থেকে যেটা সৃষ্টি হচ্ছে B6কে ওভারকাম করে যাচ্ছে। প্রশ্ন ছিল, কাছাকাছি দূরত্বের দেশগুলোতে ট্রান্সপ্ল্যান্টের সংখ্যা যখন কয়েক হাজার ছাড়িয়েছে, সেখানে বাংলাদেশে সংখ্যাটা কেন হাতে গোনা কয়েকটি? বলেন, পরিবর্তন আটকে আছে কেবল দিবসকে ঘিরে। সরকারের কোনো সহায়তা পাই নাই। এই যে শুধু দিবস আসলো 28শে জুলাই, আসার পরে আমরা অনেকগুলো প্রোগ্রাম করলাম, অনেক কিছু করলাম। 29 জুলাই আসে গেল, এরপরে সব বন্ধ হয়ে গেল। মাননীয় সেক্রেটারি মহোদয়, ডাইরেক্টরকে আমি নিজে গিয়ে চিঠি দিয়ে আসছি যেন আমরা আমার দেশের জন্য একটা ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল স্ট্র্যাটেজি করেন। এটা অত্যন্ত জরুরি। স্ট্র্যাটেজি না হলে তো আমরা কিভাবে এগিয়ে যাব? দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের এই দুরবস্থা নিয়ে কথা বলতে আমরা ছুটে যাই সচিবালয়ে। সেখানে অসহায়ত্ব প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। রাষ্ট্রের এই মালিকদের দুর্দশা স্যার কবে দূর হবে? আপনার কি স্যার নিজেকে একটু অসহায় মনে হয় না? মনে হয়। আমি তো বাইরে ঘুরি, রোগীদের অবস্থা দেখে আমারও মনে হয়। আর একটু সান্ত্বনাতে আমরা কাজ করতেছি, আমরা সহজ সরল সিনসিয়ারভাবে কাজ করে যাচ্ছি, আমরা দুর্নীতি মুক্ত। আমি যদি বলি যে না এটা সত্য না, ভুল হবে, মিথ্যা কথা হবে আমার। আমি আপনারটা মেনেই বলতেছি, একটু টাইম লাগবে। নির্বাচনের আগে এরকম প্রত্যেক জনপ্রতিনিধি আশ্বাস দেন বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার, কিন্তু সে আশ্বাস সময়ের সাথে সাথে পরিণত হয় দীর্ঘশ্বাসে। তাই রোগী ও তার স্বজনদের প্রশ্ন, কবে দূর হবে স্বাস্থ্যের এই অস্বাস্থ্যকর পরিবেশ? কবে সহজে ও সম্মানের সঙ্গে মিলবে চিকিৎসা সেবা? হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। নানা সংকটের মাঝেও দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে আরও কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন তিনি। সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেছেন মন্ত্রী। এদিকে কৃষিমন্ত্রী বলেছেন, যথেষ্ট মজুদ থাকায় পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই, দেশের সারের সংকটও নেই বলেও দাবি করেন মন্ত্রী। নির্বাচনী ইশতেহারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার ছিল সরকারের। তবে মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। যদিও বাণিজ্যমন্ত্রী দাবি করছেন, সংকটের মাঝেও দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। সচিবালয়ে ঢাকা সফররত ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। এত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর মেহেরবানি, এটা কোনো কারো কৃতিত্ব না, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের কথা ভাবা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী ভারত। অবকাঠামো তো দরকার, অবকাঠামোর পিছনে বিনিয়োগ দরকার। তো সেই বিনিয়োগের জন্য যদি ইন্ডিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হন আর সেটা যদি আমাদের জন্য ফলদায়ক হয়, তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে।
এদিকে সচিবালয়ে পৃথক এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, কৃষিজাত পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ। জানান, বর্তমানে পেঁয়াজের উৎপাদন ভালো থাকায় আমদানির প্রয়োজন নেই। আমরা আশা করছি আগামী 4 বছরের ভিতরে আমরা পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হব। আমরা আশা করি আগামী 3 বছরের ভিতরে আমরা পেঁয়াজের বীজে আমরা স্বয়ংসম্পূর্ণ হব। এ সময় কৃষিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, দেশের সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। তিনি আরও জানান, জাপানের সহায়তায় আরও 2000 হিমাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। অবকাঠামো সানরাইজ ইন্ডাস্ট্রি খাতে দুই দেশের মধ্যে বিজনেস টু বিজনেস টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবনা দিয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। ব্যবসা বাণিজ্য বাড়াতে রাজনীতিকে আলাদা রেখে সামনে এগিয়ে যেতে চায় ভারত। রাজধানীর মতিঝিলে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এ সময় সিআইআই এর প্রতিনিধি দল জানায়, বিধিনিষেধ কাটিয়ে দুই দেশের মধ্যেই দ্রুতই বাণিজ্য স্বাভাবিক হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়িয়ে উদীয়মান খাতগুলোকে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। টোটালি B2B টাস্ক ফোর্স প্রপোজাল, এবং ওইখানে মানে সরকারও এই সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী মহোদয়ও এটাকে স্বাগত জানিয়েছেন। নানাবিধ সেক্টরের কোম্পানিজ রয়েছে, গোদরেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে, যারা এখানে ব্যবসা করছে তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না এখানে ব্যবসা করতে এবং আমাদের দেশ থেকে উৎসাহ পাওয়ার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে কুরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস যুগোপযোগী করতে নতুন কারিকুলাম কমিটি গঠন হচ্ছে আগামী সপ্তাহেই। সকালের রাজধানীর গুলশানে খেলায় খেলায় শিখি তথ্য পুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় এসব জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেছেন, 2027 সাল থেকে চতুর্থ শ্রেণীর কারিকুলামে 8টি খেলাধুলা যুক্ত করা হয়েছে। এছাড়া 2028 সাল থেকে প্রথম শ্রেণী থেকে নতুন কারিকুলাম যুক্ত করার বিষয়েও আগামী সপ্তাহে কমিটি গঠন করা হবে। মাদক ইফটিজিং থেকে শিক্ষার্থীদের বাঁচাতে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীতে খেলাধুলার প্রতিযোগিতা চালু করা হবে। নতুন প্রজন্মকে আধুনিকভাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা আগামীতে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমাদের দেশে আমাদের কালচারের ভিতরে কিন্তু অনেক খেলাধুলা রয়েছে, সেগুলিকে আমাদের আনতে হবে। লেটসে উল্টু গণা, আমরা এক্ষুনি এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যেই কারিকুলাম কমিটি 2028 বই লিখবে। দুদকের নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার মন্ত্রী পরিষদ বিভাগে যোগদান করেছেন। অফিস শুরু করবেন কাল। এই কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। দুপুরে সচিবালয় থেকে ফিরে তার আশা, দীর্ঘ 5.5 মাস অভিভাবকহীন থাকার পর নতুন নেতৃত্ব আসায় গতি ফিরবে কাজে। সোমবার রাতে অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে 3 সদস্যের কমিশনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। কমিশনের অন্য 2 সদস্য হলেন জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া। আজকে তারা বেলা 2টার সময় ক্যাবিনেট ডিভিশনে যোগদান করেছেন। রাষ্ট্রপতির কাছে যোগদান করতে হয়, মাধ্যম হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। এটি আজকে এন্ডোর্স হবে আশা করি, এবং আগামীকাল থেকে ওনারা আমাদের অফিসে আসবেন এবং কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমরা আশা করি, বিশ্বাস করি যে আগামীকাল থেকে নতুন যাত্রা শুরু হবে দুদকের, এবং আপনারা যেরকম প্রত্যাশা করেন সেটার প্রত্যাশা পূরণ হবে। কারাগারে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা মোবাইল ফোনে কথা বলছেন, তবে এর হার আগের চেয়ে কমেছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, 5 আগস্টের পর জেল পালানো 690 বন্দীকে এখনও ধরা যায়নি। এর মধ্যে নথি পাওয়া যাচ্ছে না 166 জনের। সমসাময়িক নানা বিষয় নিয়ে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন। এ সময় আইজি প্রিজেন্স জানান, দেশের 75টি কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি 98,000 বন্দী রয়েছে। তাই চাইলেই জঙ্গি বা উগ্র মতাদর্শের বন্দীদের আলাদা রাখার সুযোগ নেই।
ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। এরকম সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে একটা সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছি, স্পেশালাইজ জোন প্রতিটা কারাগারে আছেন, এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। 5 আগস্টের পর জেল পালানো 690 বন্দী এখনও নাগালের বাইরে বলেও জানান কারা মহাপরিদর্শক। কারাগারে শৃঙ্খলা ফেরাতে মাদকসহ নানা অনিয়মে যুক্ত থাকায় অধিদপ্তরের 1276 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। নট নেগোসিয়েবল অপরাধে জড়িত করার জন্য 21 জনকে বাধ্যতামূলক অবসর, 82 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, 870 জনের বিরুদ্ধে নানামুখী বিভাগীয় মামলা ব্যবস্থা করা হয়েছে, এবং ছোটখাটো অপরাধের কারণে আমাদের 303 জনকে প্রশাসনিক কারণে বিভিন্ন বিভাগের বাইরে প্রেরণ করা হয়েছে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে। এছাড়া কারাগারের নিরাপত্তা নিশ্চিতে এআই সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনমুখী মানবিক কারাগার গড়ার পরিকল্পনার কথাও জানান আইজি প্রিজন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। হলের সিট পরিবর্তন নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত চলে এই সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায় হলে সিট পরিবর্তন নিয়ে বাকবিতণ্ডার জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে সিনিয়র সহসভাপতি সাব্বির হাসানের অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হন। লাঞ্ছিত করা হয় 2 সাংবাদিককে। এ সময় আটক করা হয় বহিরাগত একজনকে। জাহিদুল ইসলামের অনুসারী আনিসুর রহমান সিফাত এবং কতিপয় বহিরাগত 50 থেকে 60 জন বহিরাগত দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাদের এই ক্যাম্পাসের উপর হামলা চালায়। সেক্রেটারির নেতৃত্বে তারা আমাদের গেস্ট রুমে তারা অর্গানাইজ হয়ে মিটিং করে নির্দেশিত হয়ে 30-40 মিনিটের মাথায় আবার তারা সালামহল থেকে মালে করে সংঘবদ্ধভাবে এসে পরিকল্পিতভাবে ছাত্রদলের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাতের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় জরুরি সভায় বসে প্রক্টোরিয়াল বডি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় নানা উদ্যোগ। তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদেরকে আমি আশ্বস্ত করে হলে পাঠিয়েছি যাতে করে আর কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। যে পকেট গেটটা ছিল এটি আপাতত সিলগালা করে দিয়েছি, আর আমাদের মেইন গেট দিয়ে যাতে করে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করেছি। এখানে সংঘর্ষের ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ফরিদপুরে প্রাইভেট কার পার্কিং করা নিয়ে পথচারীদের সঙ্গে তর্কের জেরে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এছাড়া নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তের ছোড়া গুলিতে 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় নেওয়া হয়েছে। প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনা ফরিদপুর ভাঙা হাইওয়ে থানার সামনের। সোমবার রাতে গাড়ি পার্কিং করা নিয়ে পথচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় প্রাইভেট কারে থাকা যুবকের। কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তিনি। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাইভেট কার হিসাব একটু আমার দোকানের অন্য সাইডে আর কি দাঁড়ানো, পরে দেখি যে কিছুক্ষণ পরে শব্দ ছটফুট করে 2টা শব্দ হওয়ার পরে লোক থাকা হয়। প্রাইভেট দাঁড়াইছে, তারপরে মোবাইল টিপতেছি, তারপরে দেখি একজনে গুলি মারছে আর এখানে লোক জমছে, একজন এলাকার মানুষ মারামারি হয়েছে। ঘটনার পরপরই সঙ্গে থাকা তরুণীকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং আশেপাশে সিসি ক্যামেরা থাকলেও এখনও অভিযুক্ত যুবককে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।
আমরা গাড়িটা শনাক্ত করছি, কে গুলি ছুটছে সেটা শনাক্ত করার চেষ্টা করতেছি। গাড়িটা নাকি ভাড়াই চল, এখন আমরা কনফার্ম হইতে পারি নাই। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার পরিচয়, গাড়ির মালিকের পরিচয় পেয়েছে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের ছোড়া গুলিতে 5 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সোমবার রাতে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের কয়েকজন কর্মী বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় একজনকে পাঠানো হয় ঢাকায়। তবে কারা কি উদ্দেশ্যে হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 3 সদস্যের একটি বেঞ্চ সাবেক এই ক্রিকেট তারকার মেডিকেল বোর্ড গঠন করে দ্রুত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়। এর মধ্যে দিয়ে ইমরান খানের দল ও পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। পরিবারের সাথে সাপ্তাহিক সাক্ষাৎ ও টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ারও আদেশ দেয় আদালত। 2023 সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। প্রায় 1 বছর ধরেই ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার পরিবার ও দল। মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সাবেক ক্রিকেট অধিনায়কদের অনেকেই তার স্বাস্থ্য নিয়ে পাকিস্তান সরকারের সমালোচনা করেছেন। সোমবার ইমরানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার দাবি জানায় তার দল পিটিআই। মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আগামী কয়েকদিনের মধ্যে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দেয় 3 সদস্যের একটি বেঞ্চ। और आज शुक्र है कि उन्होंने हमें एक ही चीज चाहिए थी कि इमरान खान को। প্রথমেই মহান আল্লাহর কাছে গভীর কৃতজ্ঞতা জানাই। আমরা প্রায় আশাহীন হয়ে পড়েছিলাম, ন্যায় বিচারের আশাও শেষ হয়ে গিয়েছিল। তখন একমাত্র ভরসা ছিল আল্লাহর উপর। আজ আদালত ইমরান খানের হাসপাতালে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। ইমরানের স্বাস্থ্য পরীক্ষায় গঠন করা হবে মেডিকেল বোর্ড। বোর্ডে থাকবেন হৃদরোগ বিশেষজ্ঞ, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ফয়সাল সুলতান। পরীক্ষায় যুক্ত থাকবেন ইমরানের বোন ডাক্তার উজমা খানও। জীবন ও চিকিৎসা পাওয়ার অধিকার মৌলিক অধিকার। বন্দির স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই নির্দেশ দিচ্ছি। কারা কর্তৃপক্ষ জানায়, ইমরানের অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুকের সমস্যা, মাথা ব্যথা ও অস্থিরতার সমস্যা আছে। মানসিক চাপ কমাতে তার সঙ্গে স্বজনদের ঘন ঘন সাক্ষাৎ, সংবাদপত্র, বই ও টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার সুপারিশ করেন চিকিৎসকরা। সুপ্রিম কোর্টও নতুন করে একই আদেশ দিয়েছে। তবে মেডিকেল বোর্ডের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করা যাবে না, রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার করা যাবে না। হাসপাতালের বাইরে রাজনৈতিক কর্মসূচির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ইমরান খানের মামলার পরবর্তী শুনানি আগামী 16 সেপ্টেম্বর। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এবার খেলার খবর। ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর এবার দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। 22 আগস্ট থেকে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাচ্ছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। নতুন অজানা পিচ নিয়ে তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের একাদশে দেখা যেতে পারে পরিবর্তন। 4 পেসার নিয়ে ম্যাকাইয়ের মাঠে পরিকল্পনা সাজাতে পারেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সেক্ষেত্রে একাদশে তাইজুল ইসলামের জায়গায় ঢুকতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে বাংলাদেশের কাছে 9 উইকেটে হেরে 1-0 পিছিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নতুন মৌসুমের জন্য বড় বাজেটের দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার কোচ হিসেবেও বড় নাম নিয়ে এলো মতিঝিলের এই ক্লাবটি। আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্টিয়াগো ভারেলাকে নতুন মৌসুমের জন্য নিয়োগ করেছে মোহামেডান। মঙ্গলবার ক্লাব ভবনে 53 বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া। উয়েফা প্রো লাইসেন্সধারী ভারেলার এশিয়ান অভিজ্ঞ, তার ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। 2018 সালে ভারতের গোকুলাম কেরালায় যোগ দেন তিনি। প্রথম মৌসুমেই দলকে কেরালা প্রিমিয়ার লিগ শিরোপা জেতান। পরের মৌসুমে জেতান ডুরান্ট কাপ। তার জন্ম আর্জেন্টিনা, তার রেসিডেন্স স্পেনে এসে বড় হয়েছে, যেটা আমাদের কাছে তার পাসপোর্ট অন্যান্য সব কিছু নিয়ে আমি আপনাদের ডিটেলস বলছি, যেটাই ধরেন। আমার মনে হয় আমাদের ফুটবল ফেডারেশনের ফিক্সার দেখে আমাদেরকে কোচ এবং আমাদের প্লেয়ার
আসার জন্য আমরা তাদেরকে আমন্ত্রণ করবো, কারণ আমরা এখন পর্যন্ত জানি না কবে খেলা হবে, কীভাবে খেলা হবে। এই ছিল স্টার নিউজ প্রাইমে, আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।